ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রলীগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় এক পক্ষ ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা বিজয় ৭১ হলে অবস্থান নেন। পরে তারা হলে তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুটতে থাকেন। অন্য পক্ষ হলের দেয়ালের ওপর দিয়ে পাল্টা ইট ছুটতে থাকেন। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় মুহূর্তেই ওই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ওদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে কোটা আন্দোলনকারীরা। বেলা ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিছিল নিয়ে আসেন বুয়েট, ঢাকা মেডিকেল সহ কোটা আন্দোলনকারী বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারের দাবি জানায়। আন্দোলনকারীরা বলেন ২% মানুষের সুরক্ষার জন্য ৯৮% মানুষকে বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই বৈষম্যের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের রাজাকার বলে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা হলে ফিরবে না বলে জানান। এ বিষয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত সংসদে আইন পাশ করে তাদের দাবি অনুযায়ী কোটার যৌক্তিক সংস্কার না হবে ততদিন রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ৫৬% কোটা, ওই কোটা দিয়ে হচ্ছে আমরা সাধারণ জনগোষ্ঠী যারা তারা জব পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই সরকারি চাকরিতে সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে নিয়োগ হোক, এই কোটার নামক কুপ্রথা বাতিল যাক, এটা আমরা দাবি জানাচ্ছি। উনি আমাদেরকে রাজাকার করেছেন, রাজাকার বলেছেন আমাদের, সেই জন্যই আমরা আজকে আন্দোলনে নেমেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ কমান্ডার, তার উপরে কোনো কমান্ডার নেই। সেই কমান্ডারের বাইরে যদি কেউ যায়, যদি মাননীয় প্রধানমন্ত্রীও তার অন্তর্ভুক্ত হয়, আমরা তার বক্তব্যকেও প্রত্যাখ্যান করব। উনি আমাদের যেন যৌক্তিক যে কোটা সংস্কারের যে দাবি, সেটাতে যেন উনি সাথ দেন এবং আমাদের দাবি যেন মেনে নেন। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে যশোর, রাজশাহী এবং নীলফামারীতেও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কোটা আন্দোলনকারীরা। যশোরে দুপুর ১টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি MM কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বকুলতলায় সামনে আসলে তাদের ব্যানার কেড়ে নেয় আন্দোলনের বিরোধীরা। পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করে। এ সময় তাদের উপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে কোটা আন্দোলনকারীরা। অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। সেই অহিংস আন্দোলনের ভিতরে কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার বোনেদের উপর হামলা হয়েছে, কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমার ভাইদের উপর আমরা কখনোই চাই না, আমরা কখনোই মুখ দিয়ে বলি না যে কোটা বিলুপ্তি হয়ে যাক। আমরা সবসময় বলছি কোটা সংস্কার। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একটা অরাজনৈতিক আন্দোলন, এটা হচ্ছে একটা নৈতিক আন্দোলন। একইভাবে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা। সেখান থেকে তারা প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কোটা আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার দাবি করেন তারা। এছাড়া নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। দুপুরের দিকে নীলফামারী শহরের স্বাধীনতা অমলার স্মৃতিস্তম্ভের কাছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করে কোটা আন্দোলনকারীরা। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে আসেন। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের যেসব ছাত্রী নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছেন, তারা কি ৭১-এর ইতিহাস জানেন? এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য। বাকিরা জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। ৭১-এর ২৫ মার্চ রাতে রাজাকারদের সহযোগিতায় পাক বাহিনী ঢাকার যেসব স্থানে গণহত্যায় মেতে উঠেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল তার অন্যতম। হল থেকে মেয়েদের তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। সোমবার মধ্যরাতে সেই রোকেয়া হল সহ কয়েকটি ছাত্রাবাস থেকে নিজেদের রাজাকার পরিচয় দিয়ে স্লোগান দেয় কোটা আন্দোলনকারীরা। রাজাকার পরিচয় দিয়ে স্লোগান দেওয়া শিক্ষার্থীদের, বিশেষ করে রোকেয়া হলের ছাত্রীদের এমন স্লোগানের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে
71 সালে 25শে মার্চ কী ঘটেছিল সেখানে? 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। সে মেয়েরাও স্লোগান দেয়। এটা কোন দেশে আমরা আছি? এরা কী চেতনায় বিশ্বাস করে, কী শিক্ষা তারা নিল? এইসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেয়া হয়নি, বরং স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মানুষের যে মহান ত্যাগের ইতিহাস, সেই ইতিহাসও মুছে ফেলা হয়। যে চেতনা দিয়ে দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জয় বাংলা স্লোগান, সেটা নিষিদ্ধ। নিজ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। দুর্নীতির তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। কেউ যাতে চক্রান্ত করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। কোটার নামে সরকার বিরোধী আন্দোলন করার চেষ্টা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এতে বিএনপি জামাতের সমর্থন রয়েছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জানান, রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজাকার। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না। ছাত্রদের কোটা আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। পরাজিত শক্তির কোনো আস্ফালন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে সরকারের কিছুই করার নেই বলে জানান ওবায়দুল কাদের। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক শক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে। জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্ফালন আমরা মেনে নেব না। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাতের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার রাতে শিক্ষার্থীরা রাজাকারের পক্ষে যে স্লোগান দেয় তা রাষ্ট্রবিরোধী। একই সঙ্গে সেখানে প্রধানমন্ত্রী এবং সরকার বিরোধী স্লোগান দেয় এই আন্দোলনের মধ্যে যে বিএনপি ঢুকেছে তা প্রমাণিত বলে মন্তব্য করেন তিনি জানান, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি জামাতের মতো রাজনৈতিক অপশক্তি এতে ইন্ধন দিচ্ছে বলেও দাবি করেন হাসান মাহমুদ। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান, এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এবং একই সাথে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী রাজাকার প্রসঙ্গে যা বলেছেন, কোটা আন্দোলনকারীরা সেটা ঠিক বুঝতে পারেননি। তিনি বরং প্রশ্ন রেখেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকবে না তো কি রাজাকারদের জন্য থাকবে? এছাড়া দেশের উন্নয়নে যখন সমান তালে কাজ করছেন নারীরা, তখন নারী কোটা বাতিলের দাবি কি করে করেন শিক্ষার্থীরা? দুপুরে ৭১ টেলিভিশনে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী বলেছে যে আপনারা রাজাকার, কথা তিনি বলেনি। তিনি বলছেন যে মুক্তিযোদ্ধার নাতিরা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? এটি একটি প্রশ্ন ছিল। এই প্রশ্নটা থাকতেই পারে যে এই যে এক দফা দিয়েছে এটি অযৌক্তিক, এটা মানার কোনো প্রশ্নই আসে না। আপনারা মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিতে পারেন, কিন্তু আপনারা নারী, পিছিয়ে পড়া, আদিবাসী, তৃতীয় লিঙ্গ এবং যারা প্রতিবন্ধী আছে তাদের কোটা কখনোই কোনো অবস্থাতেই বাদ দিতে পারেন না।
কোটা আন্দোলনের নামে কেউ আইন অমান্য করলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। চলমান এই আন্দোলনে আদালতের নির্দেশনা রয়েছে, তাই কেউ তা না মানলে পুলিশ কঠোর হবে বলেও জানান তিনি। সকালে পবিত্র আসর উদযাপন এবং তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, আগামী 17 জুলাই তাজিয়া মিছিল সহ সব আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণের পাশাপাশি থাকবে তল্লাশি এবং সাইবার চেকিং। এছাড়া মিছিলকে ঘিরে কোনো ধরনের জঙ্গি তৎপরতা যেন না থাকে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। চলমান যে কোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয়, সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে 5ই আগস্ট ঠিক করেছে আদালত। আসামিদের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক এই আদেশ দেন। মামলায় হাজিরা দিতে সকালে আদালতে আসেন ডক্টর ইউনূস। গেল 12 জুন এই মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। সেদিনও ডক্টর ইউনূস সহ বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে এই মামলা করে দুদক, আর চলতি বছরের ফেব্রুয়ারিতে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। তার প্রতি অপমান, এটা কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? এটা কোনো বিষয় হলো না, এটা কোনো বিচারের বিষয় না, কিছু না। এটা নেহাতি একটা অপমান করার বিষয়, সারা জাতিকে অপমান করার বিষয়। একটা হয়রানি করা হচ্ছে। পরবর্তী ডেট দিয়েছে আগামী 5 তারিখ, 5-8 তারিখ, অথচ ওনার অলিম্পিকের ডেট আছেন 14ই আগস্ট পর্যন্ত। তারিখ পরিবর্তন করে তারা আবেদন করেছেন। তাদের আসামি কোথাও বিদেশ যাবেন, কিছু করবেন, অলিম্পিকে যাবেন, বিভিন্ন রকম। তো মাননীয় আদালত বলেছেন তিনি না থাকলেও তো মামলা কার্যক্রম পরিচালনা করা যায়। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও ক্লাস পরীক্ষা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এ সময় আবারও দ্রুত সময়ের মধ্যে প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানান। এছাড়া প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে সারা দেশের 1200 নিটিং কারখানায় কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন। কর্মবিরতির কারণে সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরী বিভিন্ন এলাকায় 450 কারখানা উৎপাদন বন্ধ করে দেয়। কারখানা মালিকরা জানান, ডলারের কারণে কাঁচামালের দাম, ফ্লোর ভাড়া, শ্রমিকদের মজুরি সহ সবকিছুর দাম বেড়ে গেছে। পাশাপাশি দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুৎ বিল। এতে কারখানা চালিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। উৎপাদন বন্ধ রাখায় বিভিন্ন কারখানার প্রায় 2.5 লাখ শ্রমিক কর্মচারীর বেতন অনিশ্চিত হয়ে গেছে। নদ নদীর পানি কমায় কুড়িগ্রাম, গাইবান্ধা এবং জামালপুরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে জামালপুরের অনেক জায়গায় বেরিয়ে আসছে বন্যার ক্ষতি। বন্যার সময় পানির স্রোতে ভেঙে গেছে রাস্তাঘাট। কুড়িগ্রামে ভাঙন দেখা দিয়েছে। গাইবান্ধায় বাড়ছে পানিবাহিত রোগবালাই। আমাদের সহকর্মীদের পাঠ্য তথ্য এবং ছবিতে বিস্তারিত। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কমছে না মানুষের দুর্ভোগ। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। খাওয়া দাওয়া এবং রান্নাবাড়া করা যাচ্ছে না, বাচ্চা কাছে নিয়ে চলাফেরা খুব দুর্ভোগ। বাথরুম যাওয়া তার কোনো ব্যবস্থা নাই। এখন গরু বছর নিয়ে যে একটা আশ্রয় নামো সে জায়গাটাও নাই। এদিকে গবাদি পশুর খাবারের সংকটের সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। হাতিয়া ইউনিয়নের প্রায় 4 থেকে 5,000 মানুষ এই অবস্থায়, পানিবন্দী অবস্থায় তারা পড়ে আছে, কিন্তু তাদের মাঝে এখন পর্যন্ত চোখে পড়ার মতন ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছেনি। সে কারণে তাদের মাঝে একটা হাহাকার আছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিত্তবানদের কাছে আহ্বান জানাবো যে তাদের কাছে যত দ্রুত সম্ভব ত্রাণ সহায়তা পৌঁছে দিলে তারা মানবত জীবন উঠায়। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও তিস্তা নদীর পানি কমে বইছে বিপদসীমার নিচ দিয়ে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 26টি ইউনিয়নের বন্যা দুর্গত মানুষ আবার ফিরছেন ঘরে। এছাড়া দীর্ঘদিন পানিতে থাকায় এসব দুর্গত এলাকার মানুষের হাতে পায়ে ঘা দেখা দিয়েছে। কাজকর্ম নাই, তারপরে মনে করেন পোশাকরি নেই,
এলে কি দিয়ে কি সংস্কার করবো এটার তো কোনো উপায় নেই। বন্যা এসে কর্ম তো আর করতে পারে নিজের মনে করেন নৌকা নাই কিছু নাই। এদিকে জামালপুরে যমুনা সহ সব নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন বাঁধের উপর থেকে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানির স্রোতে সড়ক ভেঙে যাওয়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়া দুর্গত এলাকায় এখনো রয়ে গেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অনেক দিন যাবৎ পানির জন্য আমরা বাইরে বেড়াইতে পারি নাই, রান্না বান্না করতে পারি নাই, অনেক অসুবিধা ছিল। আমাদের ফসল সব তলায় গেছে, সরকারের সহযোগিতা করে আবার নতুন করে ফসল পালাতে পারল। সিলেটের সব নদীতেই পানি কমেছে। কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এলাকার মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন। সুনামগঞ্জে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। এছাড়া সিরাজগঞ্জের 5 উপজেলায় 1 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। অনেকেই ফিরতে পারেননি নিজেদের ঘরবাড়িতে। মানুষের পাশাপাশি প্রকট হয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। শিল্পী মহলানবিশ, 71। চাঁদপুরে কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দ করা প্রায় 7.25 মেট্রিক টন চাল আত্মসাৎ করার অভিযোগ প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন দুদকের সহকারী পরিচালক কোরবান আলী। সোমবার তিনি জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য 53.68 মেট্রিক টন চাল বরাদ্দ করে সরকার। চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি বিরুদ্ধে থানায় চাল আত্মসাতের অভিযোগ দায়েরের পর সেটি মামলায় রূপান্তর করা হয়। মামলার তদন্তে ইউনিয়ন পরিষদের গুদামে 6.72 মেট্রিক টন চাল কম পাওয়া যায়। ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের আদর্শ বালিকা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন টিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। রোববার দিনে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ আনে এবং তারই প্রেক্ষিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে 11 জুলাই জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেয় শিক্ষার্থীরা। এসএসসি 2024 শিক্ষার্থীদের জিপিএ 5 উদযাপন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেছেন এই সময়ের খ্যাতনামা গায়ক এবং কন্টেন্ট ক্রিয়েটর তাশরিফ খান। শনিবার ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। টেকনিক ইজি এডুকেশন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1000-এরও বেশি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয় তাদের পরিশ্রম এবং নিষ্ঠার স্বীকৃতি হিসেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মইনুল ইসলাম নিখিল। ছাত্রদের সম্বর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে একটা অর্জন করেছে, অর্জনটা তাদের মধ্যে তাদের নিয়ে একটা উৎসাহ দেয়া। যদি আমরা এখন তাদের উৎসাহ দিতে পারি, সামনে তারা এই উৎসাহের কারণে দেখা যাচ্ছে সামনের যে এইচএসসি থাকবে বা পরবর্তী যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোও যাতে ভালো করে। আমার কাছে এই কনসার্টটা অনেক বেশি স্পেশাল, কারণ এখানে সব মেধাবীরা বসে থাকবে এবং আমার চাইতে তাদের রেজাল্ট অনেক বেশি ভালো। আর তরুণদের জন্য আমি আসলে সবসময় আছি, যেমন তরুণরা যখন কোনো উদ্যোগ নেয় আমি চেষ্টা করি সবসময় তরুণদের পাশে থাকতে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য পরিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংগঠন বিহন্নলার সদস্যরা। সোমবার সকালে সৈকতের 0 পয়েন্টে থেকে পূর্ব দিকের কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে তারা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। সংগঠনের সদস্যরা বলেন, সমাজে পিছিয়ে থাকা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিয়ে এখনও মানুষের মধ্যে নানা কুসংস্কার রয়েছে। সমাজে তাদের এই দূরত্ব কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিহন্নলা 2017 সাল থেকে কাজ করে আসছে। কোনো আলোচনা ছাড়াই গত 11 জুলাই থেকে বেনাপোল বন্দরে 24 ঘন্টার বাণিজ্য সেবা বন্ধ করে দিয়েছে ভারত। এতে আবারও ওই পারে পণ্য জটের কবলে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ ভারত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 2017 সালের আগস্ট থেকে বন্দরের ভারতীয় অংশ পেট্রোপোলে সপ্তাহে 6 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবা চালু করে ভারত। শুক্রবার বন্ধ থাকে কার্যক্রম। এতে আমদানি রপ্তানিতে গতিশীলতা আসে। প্রতিদিন পণ্য আমদানির পরিমাণ 300 ট্রাক থেকে বেড়ে দাঁড়ায় 500 ট্রাকে। ফলে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আয়ও বেড়ে যায়। কিন্তু গত 11 জুলাই প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা পর্যন্ত সব ধরনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। এতে দুই দিকেই পণ্য নিয়ে 10 ঘন্টা বসে থাকছে ট্রাক এবং এই সিদ্ধান্তের কারণ জানাতে পেট্রোপোল বন্দর ম্যানেজারকে অনুরোধ করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, এই শিরোনামে রাজধানীতে হয়ে গেল কবিতা গানের যুগলবন্দী। প্রকৃতির এই স্নিগ্ধ সময়ে শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতি চর্চা কেন্দ্র বাংলা আমার আয়োজন করে অনুষ্ঠানটি। গীতাঞ্জলি হতে অন্তর মম বিকশিত করো এবং বর্ষার দিনে এই কবিতা দিয়ে শুরু হয় আবৃত্তি শিল্পী সুকান্ত গুপ্ত এবং সঙ্গীত শিল্পী সামিয়া আহসানের আবৃত্তি এবং গানের যুগল সম্মিলন মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। প্রায় 1.5 ঘন্টার যুগল পরিবেশনা উপভোগ করেন সবাই। সুকান্ত গুপ্ত একাধারে একজন আবৃত্তি শিল্পী, লেখক এবং সংগঠক, আর সামিয়া আহসান ছায়ানটে সঙ্গীত সহযোগী শিক্ষক হিসেবে কাজ করছেন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত সঙ্গীত শিল্পী তিনি। সান্ধ্য আসরে দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমৃদ্ধ হয় এই আয়োজন।